হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের এবারের যে এইচএসসি পরীক্ষাটা হলো, এটা একটা অন্যতম স্মরণীয় পরীক্ষা এইচএসসি। কারণ প্রথমবারের মতো আমার যতদূর মনে পড়ে বা আমার জানা মতে বা আমার আশেপাশের সিনিয়রদের জানা মতেও প্রথমবারের মতো কোনো পরীক্ষা আসলে অর্ধেক হয়ে শেষ হয়ে গেছে। অর্থাৎ সবসময় পরীক্ষা হয়, পুরাটাই হয় না, এরকম হয়তো হয়েছে, যেমন 20 ব্যাচে হয়েছিল। বাট এবারই প্রথম হচ্ছে অর্ধেক পরীক্ষা হয়, দেন বাকিগুলো হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট দেওয়া হবে। সো এই পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষা কিন্তু ছিল হচ্ছে আইসিটি পরীক্ষা, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এই আইসিটি পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সাথে আমাদের যে একটা কিউএনএ পাবলিকেশনের বই আছে, যেটার নাম হচ্ছে কিউএনএ আইসিটি নোটস, সেই বইয়ের আসলে কি কি মিল ছিল, অর্থাৎ কোথায় কোথায় আমরা আসলে কমন ফেলতে সক্ষম হয়েছি, সেইটার প্রমাণ নিয়ে এই ভিডিওটা আমি বানাচ্ছি। সো আশা করি যারা 25 কিংবা 26 ব্যাচের স্টুডেন্টরা আছো, তোমাদের পরীক্ষা যেহেতু এখনো সামনে, তোমরা নিশ্চয়ই এই প্রমাণ দেখে এতটুকু নিশ্চিত হতে পারবা যে আইসিটি পরীক্ষার প্রশ্ন কমন ফেলানোর জন্য এই কিউএনএ আইসিটি নোটবুকের কিন্তু কোনো আসলে বিকল্প নাই। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। আমাদের এইচএসসি পরীক্ষাতে দেখো এই প্রশ্নটা আসছিল যে কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি, অর্থাৎ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম নিয়ে যে প্রশ্নটা আছে, বিশ্বগ্রাম নিয়ে আসলে বেশ কয়েকবারই প্রশ্ন আসছে এর আগেও। সো এই প্রশ্নটা একদম বইয়ের লাইন থেকে তুলে দেয়া একটা লাইন, মানে বই থেকে তুলে দেওয়া একটা লাইন। এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের, এই দেখো, এটা আমাদের বইয়ের স্ক্রিনশট। সেখানে কিন্তু এখানে এই প্রশ্নটা ছিল যে বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা, ব্যাখ্যা করো। সো বেসিক্যালি এইটা আর এই দুটো প্রশ্ন আলাদা হলো, অ্যান্সার কিন্তু বেসিক্যালি সেম। অর্থাৎ গ্লোবাল ভিলেজের মধ্যে কিভাবে আসলে ইন্টারনেট কানেক্টিভিটি এনশিওর করবে এবং কানেক্টিভিটি কিভাবে অ্যাকচুয়ালি এই বিশ্বগ্রামকে চালাবে বা চালিকা শক্তি হিসেবে উপস্থাপিত করতে পারে, সেটার প্রমাণ কিন্তু এই লেখাটার মধ্যে দেয়া ছিল। সো এটা আমাদের একটা মানে কমন পড়ছে প্রশ্ন। তারপরে দেখো এখানে একটা নকশা প্রণয়ন করা হবে। সেটা কি? সেটা হচ্ছে যে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটি একটা 3D মডেল বা ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করছে। ঠিক আছে, নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। সো এইখানে যেই প্রযুক্তিটি ব্যবহৃত হবে সেটা হচ্ছে কি ভাইয়া, ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, সো এইটুক হচ্ছে জাস্ট তোমার সৃজনশীলতা দিয়ে তোমাকে বুঝতে হবে যে যেহেতু এখানে কি এমন একটা মডেল তৈরি হবে যেটা অ্যাকচুয়ালি রিয়াল না, বাট ওই রিয়াল ফিল্ডের মধ্যে হচ্ছে ইঞ্জিনিয়াররা কাজ করতে পারবে। তাহলে যেই ফিল্ডটা এখানে তৈরি করা হবে সেটা কোন ফিল্ড বলতো ভাইয়া? ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটি ফিল্ড। সো এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো, দেন বাকিটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বইয়ের ভার্চুয়াল রিয়েলিটি কি এবং এর কার্যপদ্ধতি কি, এর উপাদানগুলো কি, সবকিছু নিয়ে দেখো ইন ডিটেলস একটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া ছিল। সুতরাং ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে যে প্রশ্ন আসবে এটা কিন্তু আসলে খুবই কমন সেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং সেই টপিকটা কিন্তু আসলে আমাদের এখানে কমন পড়ে গেছে। এবং তার সাথে সাথে দেখো এই পার্টিকুলার সৃজনশীলী ঘ নাম্বারে উদ্দীপকে উল্লেখিত পোশাক শিল্পে বর্ধিত প্রযুক্তি শ্রমবাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি আমাদের বা রোবোটিক্স বা ভার্চুয়াল রিয়েলিটি আমাদের শ্রমবাজারের উপরে কি কি প্রভাব ফেলবে, মানে এর উপকারিতা অপকারিতা সবকিছু আসলে তোমাকে খুব ভালো মতো কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। এই দেখো রোবোটিক্স এর উপকারিতা ও অপকারিতা কি কি, এটা নিয়ে একটা কোয়েশ্চেন কিন্তু আমাদের এখানে ইন ডিটেলস উপকারিতার অনেকগুলো পয়েন্ট এবং অপকারিতার অনেকগুলো পয়েন্ট একদম ক্লিয়ারলি দেওয়া ছিল। সুতরাং এটা যদি তুমি পড়ে যেতে কিউএনএ আইসিটি নোটস থেকে, ডেফিনেটলি তোমার প্রশ্ন কিন্তু লিখতে অনেক সুবিধা হতো। এই প্রশ্নটাতে আমি শিওর 24 ব্যাচের পোলাপান যদি দেখে থাকো, অনেকেই কিন্তু এটাকে প্যারা প্যারা আকারে লিখে দিয়ে আসছো, মানে হচ্ছে কি মানে কোনো পয়েন্ট আকারে লেখো নাই। বাট এই যে পয়েন্টগুলো যদি তোমার মনে থাকে এবং পয়েন্ট আকারে তুমি যদি পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারো, তোমার কিন্তু এখানে ডেফিনেটলি দেখা যাবে যে 4-এর মধ্যে অ্যাটলিস্ট ইজিলি 3 পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই পয়েন্টগুলো তুমি যদি জাস্ট লিখে দিয়ে আসো। তাহলে আমাদের আইসিটি নোটে কিন্তু এই পয়েন্টগুলো খুব ভালো মতো উল্লেখ করা ছিল। তারপরে দেখো আরেকটা উদ্দীপক, এই উদ্দীপকের প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি, যেটা বেশ ঝামেলাযুক্ত একটা প্রশ্ন। কারণ অনেকেই হচ্ছে এই প্রশ্নটা কিন্তু তোমরা পারো নাই কিংবা হচ্ছে একটু ঝামেলা ভুল করছো। তাহলে এই দেখো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি না শুধু, বরং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মানে ডেফিনিশন বা কি, এটা ব্যাখ্যা, তারপরে এটা সুবিধা এবং অসুবিধা সবকিছুই কিন্তু হচ্ছে আমাদের কিউএনএ আইসিটি নোটসে খুব পরিষ্কারভাবে দেয়া ছিল। তুমি সেখান থেকে অবশ্যই সংজ্ঞাটা পারবা। এরপরে সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত কেবলের গঠন বর্ণনা করো। তো এখানে হচ্ছে যে সাদিয়ার বাসায় কি আছে, আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় এরকম একটা কেবল। তার মানে কি ভাইয়া, এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। ঠিক আছে, অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্স যেটাই বলো না কেন,
সেই ইন্টারনেট ব্যবস্থা, সেই ইন্টারনেট কেবল, এবং সেই কেবল সম্পর্কে কিন্তু আমাদের কিউএনআইসিটি নোটবুকে খুব ক্লিয়ারলি লেখা ছিল অপটিক্যাল ফাইবারের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে কি এক্স্যাক্টলি এটাই আসছে, গঠন বর্ণনা করো। সুতরাং খুব ইজিলি যে গঠন সম্পর্কে 3টা অংশ কি কি থাকে এবং এর বৈশিষ্ট্য কি কি আছে, এর সুবিধা এর অসুবিধা সবকিছু কিন্তু ইন ডিটেইলস লেখা ছিল আমাদের কিউএনআইসিটি নোটবুকে। দেখো ব্যাপারটা কিন্তু তুমি নিজেও জাস্টিফাই করতে পারো, এই কিউএনআইসিটি নোটবুকের এই পেজগুলো দেখে দেখে তুমি কিন্তু নিজেও এটার প্রমাণ দেখতে পারো। অর্থাৎ এমন না যে আমরা আসলে এখানে বানায় বলতেছি, এগুলো রিয়েল আমাদের বই থেকে নেয়া স্ক্রিনশট, পিডিএফ থেকে নেয়া স্ক্রিনশট, ঠিক আছে। লাস্ট প্রশ্ন যেটা ছিল যে উল্লেখিত ট্রান্সমিশন মেথড দুইটা ট্রান্সমিশন মেথড দেওয়া হয়েছে, সেটা কি কোনটির দক্ষতা বেশি এবং তা গাণিতিকভাবে প্রমাণ দাও। তো এর মধ্যে দেখো এই যে দুটো ট্রান্সমিশন মেথড হচ্ছে, একটা সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। তো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসে দেখো ভাইয়া একদম খুব ভালো মতো এখানে টেবিল আকারে পার্থক্য লিখে দেওয়া ছিল। এইটা যদি তুমি পড়ে যেতে আগে থেকে পরীক্ষার হলে বসে তুমি ডেফিনেটলি অ্যান্সার করতে পারবা। সুতরাং বারবার যেটা বলতে চাচ্ছি আমি যে 25 ব্যাচ এবং 26 ব্যাচ শুধু কিন্তু যদি বোর্ড পরীক্ষায় আমাদের এগুলো কমন পড়ছে তাই না, তোমাদের কলেজের ফাইনাল কিংবা ষান্মাসিক কিংবা সিটিতে পর্যন্ত প্রশ্ন কমন ফেলানোর জন্য কিন্তু এই কিউএনআইসিটি নোট বইটাই যথেষ্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আরেকটা সৃজনশীল প্রশ্ন, এটা হচ্ছে তোমার টপোলজি গুলো নিয়ে প্রশ্ন হয়েছে। তার 1 নম্বরে ছিল হচ্ছে সুইচ কি। এটা আসলে খুবই সিম্পল ব্যাপার যে সুইচ কি জিনিস, এবং শুধু সুইচ কি তাই না, বরং সুইচের প্রত্যেকটা প্রকারভেদ পর্যন্ত এবং প্রকারভেদ বলতেছি বৈশিষ্ট্য পর্যন্ত কিন্তু আমাদের এই কিউএনআইসিটি নোটবুকে খুব ক্লিয়ারলি সুন্দর মতো লেখা ছিল, ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া নেটওয়ার্ক 1 এর টপোলজিটি ব্যাখ্যা করো। এই যে নেটওয়ার্ক 1 এ যে টপোলজিটা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে কি টপোলজি বলো তো ভাইয়া? হাইব্রিড টপোলজি। কারণ প্রথমে এখানে হচ্ছে কি এটাকে কি বলে আমি ভুলে গেছি, আমি আসলে আইসিটি পড়াই না বহুদিন। এটা হচ্ছে বাস টপোলজি আর এটা হচ্ছে কি ভাইয়া রিং টপোলজি, তাই না? আমার ভুল হলে মাফ করে দিও। তাহলে বাস আর রিং দুইটাকে মিলায় কি বানানো হয়েছে? হাইব্রিড টপোলজি। এই দেখো বাস, স্টার, রিং, মেশ ইত্যাদি সমন্বয়ে যে টপোলজি গড়ে ওঠে ওইটাকে আমরা কি বলতেছি? হাইব্রিড টপোলজি। তো এই হাইব্রিড টপোলজির ডেফিনিশন, এর সুবিধা সবকিছুই কিন্তু কিউএনআইসিটি নোটে খুব সুন্দর মতো ব্যাখ্যা করা ছিল এবং এখানেও সেটাই আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে কি দেখো এই যে ইউনিভার্সাল গেট কি, এই যে সার্বজনীন গেট ইউনিভার্সাল বা সার্বজনীন গেট যে ন্যান্ড এবং নর, কারণ কি ন্যান্ড এবং নর গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা যায়, তাই তো? সেটার সংজ্ঞাও কিন্তু এখানে খুব ক্লিয়ারলি আমাদের আইসিটি নোটের মধ্যে দেওয়া ছিল। তারপরে হচ্ছে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো। এই যে কোনো একটা নাম্বারকে হেক্সাডেসিমালে প্রকাশ করা, এটা দেখো একদম আমাদের সৃজনশীলের মধ্যেই দেওয়া ছিল। এমন না যে আমরা জাস্ট টেকনিক শিখায় চলে গেছি, আমরা একদম রিয়েল একটা এক্সাম্পল দেখো এখানে চেঞ্জ ট্রান্সফর্ম করে তারপর এখানে দেখানো হয়েছে, ঠিক আছে অ্যান্সারটা। এভাবেই আমাদের দেখো এখানে যে আরেকটা নাম্বার, 3টা বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে? 3টা নাম্বার কি করতে হবে? যোগ করে দেন বাইনারিতে প্রকাশ করতে হবে। দেখো বাইনারিতে প্রকাশ করো, এই টাইপের কোশ্চেন আমাদের কিউএনআইসিটি নোটে কিন্তু অলরেডি ছিল। তারপরে দেখো যে লজিক ফাংশনের সত্যক সারণী বা ইংলিশে আমরা কি বলি ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিল বের করার একটা কোশ্চেন আসছে যেটা অত্যন্ত ইজি, এবং আমাদের কি এখানে দেখো যে সত্যক সারণী বা ট্রুথ টেবিল কিন্তু অলরেডি এই বইয়ের মধ্যে দেয়া ছিল সেটা, ঠিক আছে। এবং তোমরা বুঝতেই পারতেছো যে এইগুলো যদি তুমি আগে থেকে প্র্যাকটিস করে যাও তাহলে ডেফিনেটলি পরীক্ষার হলে তোমার কমন পড়বে, এবং কমন পড়লে তুমি খুব ইজিলি সেগুলো কি করতে পারবা? অ্যান্সার করতে পারবা ভাইয়া, নিঃসন্দেহে, ঠিক আছে। তারপরে এই যে ইউআরএল কি, ঠিক আছে, ইউআরএল এর যে ডেফিনিশন, এই দেখো এখানে আমাদের প্রশ্নের মধ্যেও কি ইউআরএল কি ছিল? ইউআরএল এর ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা কিন্তু আমাদের বইয়ের মধ্যে ছিল। দেখো আমাদের বই এরকম প্রথমেই হচ্ছে অনেকগুলা ক নাম্বারে বা জ্ঞানমূলক আসার মতো যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু দেয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ব্যাখ্যা করো। এই যে HTML কি ধরনের প্রোটোকল সেটা ব্যাখ্যা করো। এইটার ভেতরে যে অ্যানসারটা আছে সেই অ্যানসারটাই কিন্তু লিখতে হবে, এটা প্রমাণ করার জন্য যে HTML যে একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বরং HTML কি ইন্টারনেটে টিসিপি বা আইপি প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মাধ্যমে ডেটা আদান প্রদান করে সেটাকে আমরা কি বলি? HTML। সুতরাং এটা একটা প্রোগ্রামিং প্রোটোকল না বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটাই তোমাকে আসলে লিখতে হতো প্রত্যেকটা প্রশ্ন। যে ওয়েবসাইটের কাঠামো শনাক্ত করে ব্যাখ্যা করো, এটা কি এই যে কি কি ধাপ অনুসরণ করতে হচ্ছে তাই ব্যাখ্যা করো। এখানে যে ওয়েবসাইটের কাঠামো এবং এখানে ওয়েবসাইটের কাঠামো দুটোই আসলে সেম, ওকে। এরপরে অ্যারে ও চলক, চলক মানে কি? ভ্যারিয়েবল। এই যে ভ্যারিয়েবল চলক কি, এটা ডেফিনিশন কিন্তু আমাদের বইয়ের মধ্যে যে সৃজনশীল ছিল সেখানেও দেয়া ছিল। এরপরে যে কোন ধরনের অনুবাদক বা ট্রান্সলেটর ইউজ করা হয়েছে, এই অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে কিন্তু আমাদের কিউএনআইসিটি নোটের মধ্যে ক নম্বরে সৃজনশীলের মধ্যে আমরা দিয়ে রাখছিলাম। এরপরে দেখো যে একটা তুলনামূলক ভাবে কোনটা সহজ,
অনুমোদন প্রোগ্রামের মধ্যে কোনটিতে প্রোগ্রাম ডিবাগ করা সহজ। এইখানেও দেখো সেম ধরনের কোশ্চেন, কোনটাতে তোমার প্রোগ্রাম অনুধাবন করা সহজ, উত্তরের সপক্ষে যুক্তি দাও। একই টাইপের প্রশ্ন, জাস্ট ভাষাটা কি ডিফারেন্ট। তাহলে সেম প্রশ্ন যেটা আমাদের এখানে এক্সট্রা প্র্যাকটিস চললো হিসেবে দেওয়া ছিল, সেটা কিন্তু তোমার এইচএসসি তেও চলে আসছে। ওকে, এরপরে দেখো যে মেশিন ল্যাঙ্গুয়েজ কি, এখানেও প্রশ্ন ছিল যে মেশিন ভাষা কি, এবং শুধু তাই না, এখানে তার সাথে কি উচ্চতর ভাষার মধ্যে পার্থক্য লেখো। মানে মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ইন ডিটেইলড অ্যান্সার কিন্তু এখানে দেওয়া ছিল, যেটা জাস্ট ক নাম্বারটা এখানে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসছে। উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো। এখানেও দেখো এই যে ধারার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করতে বলছে। এখানে ছিল 7, 14, 21, এখানে আসছে 9 স্কয়ার, 12 স্কয়ার, 15 স্কয়ার। ওইটা যদি তুমি করে যাও ভাইয়া, এই টাইপেরই আরেকটা প্রশ্ন যদি পরীক্ষায় আসে, অবশ্যই তুমি সেটাও সলভ করতে পারবা, নিঃসন্দেহে সলভ করতে পারবা। এই বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে। তোমাদেরকে এখন আমাদের প্রতি বিশ্বাস রেখে কিউএনএ আইসিটি বুক, আইসিটি নোট, এই বইটা সংগ্রহ করে ফেলতে হবে। ঠিক আছে, ওকে। বলো আর কত প্রমাণ দেখবা। এই যে ধারাটির যোগফলের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো। অর্থাৎ এখানে কিন্তু ওই যে অ্যালগরিদম এবং সি ভাষায় যে ল্যাঙ্গুয়েজ কোডটা, দুইটাই কিন্তু আছে। ঠিক আছে, কোডও আছে, আবার কি অ্যালগরিদম আছে, দুইটাই কিন্তু আমাদের সৃজনশীলের মধ্যে দেয়া ছিল। এরকম আরো অনেক প্রমাণ দেওয়া যাবে, সবকিছু আসলে একটা ভিডিওর মধ্যে বলা অনেক টাফ। বাট কিউএনএ আইসিটি নোটস এর যত কিছু আমরা কমন ফেলতে পেরেছি, সবকিছুর প্রমাণের লিঙ্ক কিন্তু নিচের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা। সুতরাং তোমরা এই আস্থাটা আমাদের উপর রাখতে পারো যে ইনশাল্লাহ আমাদের বই থেকে ভাইয়া কমন পড়বেই। সেই বিশ্বাস নিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। ইনশাল্লাহ ভাইয়া দেখা হবে বিজয়ে। এইচএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং যারা 25 এবং 26 ব্যাচ তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাইকে অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।